স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম। নানামুখী সংকটের আবহে ঘুরপাক খাচ্ছে অর্থনীতি। এমন প্রেক্ষাপটে আগামী অর্থবছরের জন্য প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। ব্যয় সংকোচনের বাজেট বলা হলেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা। পাশাপাশি রাজস্ব আহরণের বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আগামী ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটি হবে তার ব্যক্তিগত প্রথম বাজেট পেশ। এরই মধ্যে অর্থমন্ত্রী জানিয়েছেন আগামী বাজেট হবে ব্যয় সংকোচনের। তবে সাধারণ জনগণের কাছে সবচেয়ে বড় প্রত্যাশা মূল্যস্ফীতি থেকে রেহাই। সেই পথ কি হতে পারে তারই উত্তর জানালেন এই অর্থনীতিবিদ। অভ্যন্তরীণ উৎস থেকে ঋণের সরবরাহটা প্রয়োজনীয়তা কমিয়ে ফেলবে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করবে না, এবং ৩ নম্বর বৈদেশিক অর্থায়ন দিয়ে বাজেট বাস্তবায়নটাকে জোরদার করবে। এই তিনটা যদি করা হয় তাহলে অভ্যন্তরীণ খাতের উপর চাপটা কম পড়বে এবং আমাদের যে এটা মানে এই ব্যালেন্স অফ পেমেন্ট স্টেবিলাইজেশন, ইনফ্লেশনকে কমিয়ে আনার যে লক্ষ্য, এক্সচেঞ্জ রেটকে স্টেবিলাইজ করার যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলো অর্জিত হবে। অর্থনীতিতে বর্তমানে সবচেয়ে আলোচিত ডলারের সংকট ও এর ঊর্ধ্বমুখী দাম। পাশাপাশি রিজার্ভ নিয়েও রয়েছে চ্যালেঞ্জ, যা চিহ্নিত করে অন্তত 10টি খাতকে অগ্রাধিকার দিয়ে তৈরি হয়েছে এবারের বাজেট। এটা পর্যাপ্ত পরিমাণে আমি বলবো যে সংকোচনমূলক। প্রকৃত মূল্যে গত বছরের বাজেটের আকারের চাইতে এবছরের বাজেট আকার ছোট হচ্ছে প্রকৃত মূল্যে। এডিপির সাইজও আকারের প্রকৃত মূল্যে ছোট হচ্ছে গত বছরের চাইতে। নমিনাল টার্মসে অল্প একটু বাড়ছে, কিন্তু আমাদের ইনফ্লেশন তো বেশ চড়া। কাজেই আমি আশাবাদী আগামী বাজেটের রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডিআর ব্যবহার বাড়ানোর নির্দেশনা আসতে পারে। পাশাপাশি মূসক আদায়ের জন্য অর্থ ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে কাজে লাগানো হতে পারে। ব্যবসায়ীদের মত, রাজস্ব আহরণে সঠিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা না হলে হয়রানি বাড়বে। কোনো অযৌক্তিক লক্ষ্যমাত্রা কখনোই দিবেন না যেখানে আপনার কর কর্মকর্তারা ব্যবসায়ীদেরকে আবার হেনস্থা করা শুরু করে। যখনই হেনস্থা করা শুরু করে আমাদের কস্ট অফ বিজনেস কিন্তু বেড়ে যায়, এবং আমাদের কস্ট অফ বিজনেস যখন বেড়ে যায় সেটা ডাইরেক্ট কনজিউমারের উপর আঘাত পড়ে। ভ্যাটের ক্ষেত্রে যেটা করা হচ্ছে যে অনেক পণ্যে যে ভ্যাট 15% একদম ফ্ল্যাট রেটে করা হবে, এবং ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস সেটিও কিন্তু বাড়ানো হবে। তো সব মিলিয়ে আসলে ব্যবসায়ীদের উপরে ভ্যাটের চাপ বাড়বে, বিশেষ করে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা বর্তমানে যে 3.5 লাখ টাকা রয়েছে, এবার তা নাও বাড়তে পারে। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। ঘরে বসে মাত্র 10 মিনিটে ডেঙ্গু শনাক্ত করা যাবে এমন এক কিট তৈরি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM। এই কিটের 100% কার্যকারিতা দাবি করেছে সরকারি এই প্রতিষ্ঠান। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হয়, সে হিসেবে মশাবাহিত এই রোগের প্রকোপ সামনে বাড়বে। অবশ্য বছরের অন্য সময়ও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের মানুষ। ডেঙ্গু পরীক্ষার সব কিট ভারত, যুক্তরাষ্ট্র, সাউথ কোরিয়া সহ কয়েকটি দেশ থেকে আনতে হয়। প্রতিটির জন্য খরচ পড়ে প্রায় 200 টাকার মতো। এটি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এর তৈরি ডেঙ্গু শনাক্তের কিট। এর মাধ্যমে ঘরে বসেই রোগ নির্ণয় করা যাবে, এমনটি বলছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু শনাক্তে NS1 টেস্ট করা হয়। আমদানি করা কিটে লাগে অন্তত 20 মিনিট, কিন্তু তাদেরটি দিয়ে আরও কম সময়ে তা সম্ভব। এই আনকাট শিটটাতে ডেঙ্গুর এগেনিস্টে, ডেঙ্গুর যে ভাইরাসটার এগেনিস্টে একটা অ্যান্টিবডি স্প্রে করা আছে। যখনই আমি স্যাম্পলটা রান দেব তখনই আমার এইখানে যদি ডেঙ্গু পজিটিভ হয় তাহলে আমার ট্রিটমেন্ট লাইনে দাগ পড়বে, এবং যদি ডেঙ্গু নেগেটিভ হয়, যদি আমার স্যাম্পলে যদি বা আমার দেহে যদি ব্লাড বা সিরামে যদি আমার ডেঙ্গু ভাইরাসটা না থাকে তাহলে অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে না। প্রতিদিন 50,000 কিট উৎপাদন করা সম্ভব বলে জানায় BRICM। আমাদের এই কিটটি আমরা এই পর্যন্ত পজিটিভ এবং নেগেটিভ স্যাম্পল দিয়ে আমরা টেস্ট করেছি, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পজিটিভ পেয়েছি এবং নেগেটিভ রেজাল্ট নেগেটিভ পেয়েছি। সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের এই কিটের স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি 100%। আরেকটা জিনিস আমরা করতে পেরেছি, যেটা কোভিড
জিকা ভাইরাস এবং চিকনগুনিয়া, এই তিনটা ভাইরাসের সাথেও আমরা ক্রস রিঅ্যাক্টিভিটি জিরোতে আনতে পেরেছি। দেশে তৈরি ডেঙ্গু শনাক্তের কিট নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমি এটাকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই যদি ওনারা ডিজি ড্রাগ থেকে এটা অ্যাপ্রুভ নিয়ে আসেন, ডেফিনেটলি আমরা এটা মানে বাজারে যাতে এটা আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব। বাংলাদেশে 2023 সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 1697 জন, অথচ আগের 23 বছরে মারা গেছে মোট 868 জন। দেশে তৈরি কিট দিয়ে ঘরে বসে ডেঙ্গু শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবে আক্রান্তরা, এমনটাই বলছে BRICM। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় ও স্থানীয় নির্বাচন ঘিরে দফায় দফায় নেতাদের বহিষ্কারের ঘটনা বিএনপিকে ব্যর্থ দলে পরিণত করেছে, এমনটাই মনে করেন কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক। তবে দলটির শীর্ষ নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বাদ দেয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে। জাতীয় নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনও বর্জন করেছে বিএনপি। চলমান উপজেলা নির্বাচন থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দলটি, কিন্তু তা অমান্য করে স্থানীয় অনেক নেতা ভোটে অংশ নিচ্ছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত 204 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এই অবস্থা দলটির জন্য কতটা স্বস্তির? রাজনীতির যে স্বাভাবিক কার্যক্রমগুলো, এইটাকে ব্যাহত করা ঠিক না। বয়কট করা, নির্বাচন বয়কট করা, আবার একেবারে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেগুলোর সাথে একটা সমন্বয় করা, যেখানে যেখানে কমিটি দুর্বল সেখানে কমিটিগুলোকে রিঅর্গানাইজ করা, এই কাজগুলো করা দরকার। তিনি মনে করেন নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেওয়া দলটিকে আরো সংকটে ফেলেছে। কৌশলে এগোনো, এই জায়গাগুলোতে বিএনপি চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতাটাকে বিএনপি আরও তার অবস্থানটাকে আমি মনে করি যে খারাপ করে ফেলেছে নির্বাচনগুলোতে অংশ না নিয়ে, সেটা জাতীয় নির্বাচনই হোক স্থানীয় নির্বাচনই হোক। তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতেই সংগঠনকে এগিয়ে নিতে হবে। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা, যে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাই যেখানে সরকার বাধ্য হয় যে এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা ফিরিয়ে আনে এবং এটা ফিরে আসে যাতে দেশে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আসলে বহিষ্কার নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নির্বাচনটাকে প্রত্যাখ্যান করতে। রাজনীতিরও তো একটা ষড়যন্ত্র আছে, আন্দোলন সংগ্রামে সবসময় একই ব্যাগে যাবে এটা হয় না। একটা দল প্রতিদিনই কর্মসূচি পালন না করলে দল ঝিঙে পড়ছে, দল মাঠে নাই, এই ধারণাগুলো কিন্তু ভালো নয়। 4 ধাপে অনুষ্ঠিত হচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে বিএনপির বহিষ্কৃত কয়েকজন নেতা নির্বাচিত হয়েছেন, সামনে বাকি 3 ধাপের ভোট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। গাজায় চলমান আগ্রাসন নিয়ে ইসরায়েলের দাবি, তারা হামাসকে শক্তিহীন করে দিচ্ছে। কিন্তু জিম্মিদের উদ্ধারের যে প্রতিশ্রুতি নেতানিয়াহুর সরকার ইসরায়েলিদের দিয়েছেন, তাতে এখন পর্যন্ত তারা পুরোপুরি ব্যর্থ। শুধু তাই নয়, স্থল অভিযানে রীতিমতো ধাক্কা খাচ্ছে ইসরায়েলি সেনারা। হামাসকে নির্মূল ও তাদের কাছে জিম্মি ইসরায়েলি নাগরিকদের উদ্ধারের জন্য গাজায় অভিযানের কথা বলে আসছে ইসরায়েল। যদিও ইসরায়েলের সেই আগ্রাসনে এরই মধ্যে 35,000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। হাজারো প্রাণহানি আর 7 মাস পেরিয়ে গেলেও হামাসের বিরুদ্ধে যুদ্ধে কতটা সফল হলো নেতানিয়াহু সরকার, তা নিয়েই এখন প্রশ্ন উঠেছে। রাফা শহরে হামাসের পরিকল্পিত প্রতিরোধের মুখে নাস্তানুবাদ ইসরায়েলি বাহিনী। রাফায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে গিয়ে উল্টো বিপদে পড়েছে দখলদার সেনারা। দমন নির্মূল তো দূরের কথা, হামাসের প্রতিরোধ ব্যবস্থা ভাঙতেই পারছে না জায়ানবাদী সেনারা। উপত্যকার উত্তর থেকে দক্ষিণ সব প্রান্তেই তীব্র প্রতিরোধের মুখে পড়েছে তারা। উত্তর গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। অন্যান্য অংশেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছেন হামাস যোদ্ধারা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা জবাব। ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরই পুনরায় নিজেদের শক্তি জানান দিচ্ছে হামাস। গত কয়েকদিনে প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর।
এএফসি ক্লাব ফুটবলের র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। 2024-25 মৌসুমে নতুনভাবে টুর্নামেন্ট আয়োজন করবে এএফসি। 3 স্তরের সেই টুর্নামেন্টে এশিয়াকে 2 ভাগে বিভক্ত করেছে তারা, যেখানে বাংলাদেশ আছে পশ্চিম এশিয়ায়। এই জোনে 25টি দেশের মধ্যে বাংলাদেশের ক্লাব র্যাঙ্কিং 15। দুর্ভাগ্যজনকভাবে র্যাঙ্কিংয়ের বিচারে 3 স্তরের টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের ক্লাব রয়েছে সবার নিচে, যার নাম এএফসি চ্যালেঞ্জ লিগ। নতুন নিয়মে এবার শুধু একটি মাত্র ক্লাব খেলতে পারবে বাংলাদেশের হয়ে, সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল। এবার 3 ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে চ্যালেঞ্জ লিগে সরাসরি খেলতে পারবে না তারা, কারণ আগে পেরোতে হবে প্লে অফ পর্ব। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমার হাতে শুরুতেই আছে দৈনিক প্রথম আলো। তাদের প্রধান শিরোনামে আছে কিশোর গ্যাংয়ের খবর। বেপরোয়া 237 কিশোর গ্যাং, সারা দেশের একটি তুলনামূলক চিত্র তারা তুলে ধরেছে। এর বাইরে আছে তাপপ্রবাহ আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে, এটি জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়েছে। আর আছে জামালপুরে ট্রেনে উঠে শিক্ষার্থী ও যাত্রীদের মারধর, সন্দেহে কিশোর গ্যাং। এর বাইরেও আরেকটি প্রতিবেদন আছে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 8 মাসে 15 ছোট বড় পাহাড় কেটে মাটি বিক্রি। এরপর জানাবো দৈনিক সমকালের খবর। তাদের প্রধান শিরোনামে আছে বগি ইঞ্জিনে আটকে যাচ্ছে রেলের গতি। 5 বছরে রেলের উন্নয়নের খরচ 63,380 কোটি টাকা। একটি রেলের বিভিন্ন পরিস্থিতি নিয়ে তারা একটি নিজস্ব প্রতিবেদন করেছে। এর বাইরে অর্থনীতি সমিতির সম্মেলনে প্রধানমন্ত্রী যোগ্যে যে বক্তব্য দিয়েছেন সেটি আছে অর্থনীতি বলতে বুঝি মানুষের কল্যাণ। আরও আছে হাজারো অবৈধ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাজ্য। এরপর জানাবো দৈনিক ইত্তেফাকের খবর। তাদের প্রধান শিরোনামে আছে প্রধানমন্ত্রীর খবরটি, বিদেশির পরামর্শ এখানে ফলপ্রসূ হবে না, কেউ হতাশ হবেন না বলেছেন প্রধানমন্ত্রী। স্থানীয় বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আর গরমের খবরটি আছে তীব্র গরমে জনজীবনে অস্বস্তি, আবারও 48 ঘন্টার হিট অ্যালার্ট, হিট স্ট্রোকে আরও 2 জনের মৃত্যু। এর বাইরেও আছে এভাবে আর কত প্রাণহানি, নির্মাণাধীন ভবনের মাচা ভেঙে 3 শ্রমিকের মৃত্যু। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। তাদের প্রধান শিরোনামে আছে বিএনপির যুগপৎ আন্দোলনে এবারও আড়ালে জামায়াত, শরিকদের সঙ্গে বৈঠকের পরের পরিস্থিতি নিয়ে তারা প্রতিবেদনটি করেছে। আর ছবি সহ তারা চেপেছে প্রধানমন্ত্রীর খবরটি, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত, জানতাম না ফিরে কই থাকবো খাবো, এটি জানিয়েছেন, সেই সময়কার পরিস্থিতি জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও আছে যুক্তরাজ্য থেকে অবৈধদের দ্রুত ফেরাবে বাংলাদেশ, অভিবাসন বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত জানিয়েছে। আর উপদেষ্টার কথিত বক্তব্য নাকচ, র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র। এরপরে আছে দৈনিক যুগান্তর। তাদের প্রধান শিরোনামে আছে দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তন কেন্দ্রীয় ব্যাংকের, মূল্যস্ফীতি ভোক্তার কাঁধে। এর বাইরে আছে ফের 48 ঘন্টার দাবদাহের সতর্কতা। আর প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের খবর আছে আওয়ামী লীগ আজ সবচেয়ে শক্তিশালী দল, জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরপর আছে দৈনিক বণিক বার্তা। তাদের প্রধান শিরোনামে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ডামি ফুয়েলে পরীক্ষামূলক সঞ্চালন লাইন শেষ করতে আরও 1 বছর। এর বাইরেও অবৈধ প্রায় 11,000 বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য। এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।